আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। গত ভিডিওর পর থেকে অর্থাৎ বয়কট ইন্ডিয়া, আমরা ইন্ডিয়াকে কেন উপেক্ষা করব, ইন্ডিয়া থেকে কেন নিজেরা বাঁচবো, কেন আমাদের দেশটাকে বাঁচাবো। একটা কথা বলেন তো, আইসিসির নির্বাহী কর্মকর্তা হিসেবে জয় শাহ কেন বাংলাদেশের দাবি মেনে নেবে? বিসিসিআই যে মুস্তাফিজকে বাদ দিল, এখন তারা বলছে তারা সেটা জানতো না, এটা কাদের মাধ্যমে হয়েছে, কাদের চাপায় হয়েছে, তারা এটা তদারকি করবে, তদন্ত করবে। সব ভুয়া। ওই যে বলেছিলাম না গত ভিডিওতে, যে 7টা শিয়ালের মাথার সমান একটা হিন্দুর মাথা, ব্যাপারটা তাই। এরা এখন মুস্তাফিজকে আবার ফিরিয়ে নিতে চাচ্ছে, যে তোমাকে আমরা আবার ফিরিয়ে নেব, বিনিময়ে তোমরা আমাদের দেশে খেলতে আসো। পাকিস্তান থেকে আফ্রিদি বলছে ইন্ডিয়ার এরকম আচরণ যথারীতি হয়েই থাকে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড তারা অনীহা প্রকাশ করেছে যে তারা ইন্ডিয়াতে খেলতে আসবে কিনা। তো আইসিসি এখানে জড়তা প্রকাশ করছে, আমতা করছে বাংলাদেশের ভেন্যুটা শ্রীলঙ্কায় দেবে কিনা। আইসিসি চাচ্ছে যে বাংলাদেশ মিলেমিশে ভারতে খেলতে যায়। কিন্তু বুলবুল আহমেদ তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে না, আমরা সেখানে খেলতে যেতে পারি না। সোজা সাপটা কথা। আমার ভাবতেও অবাক লাগে যে আসিফ নজরুল, উনি কিন্তু একটা দুর্নীতিবাজ। আসিফ নজরুল মোটেও ভালো লোক না, কিন্তু জাতির স্বার্থে, সম্মানের স্বার্থে এই আসিফ নজরুল এখন একটা স্মারকলিপি দিয়েছে। এই স্মারকলিপিতে বুলবুল আহমেদের সিগনেচার আছে যে আমরা আমাদের সম্মান রক্ষার্থে হলেও ইন্ডিয়াতে খেলতে যাব না। তারা মুস্তাফিজকে যতই চাক, আমরা মুস্তাফিজকে তো দিবই না। আমাদের প্লেয়ারদের নিরাপত্তা তো বটেই, আমাদের জাতিগত স্বার্থ, জাতিগত সম্মানের ক্ষেত্রে হলেও আমরা ইন্ডিয়া খেলতে যাব না। খুব স্টেট কাট। আইসিসি কেন বাংলাদেশের কথা মেনে নেবে? আইসিসির যে ঊর্ধ্বতন কর্মকর্তা জয় শাহকে, প্রথমত তিনি হচ্ছেন কি একজন ভারতীয়, ইন্ডিয়ান। এখানে আপনাকে অনেক কিছু বুঝে নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে তিনি বর্তমানে যে ভারত চালাচ্ছে যে দলটা বিজেপি, সেই বিজেপির বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছেলে এই জয় শাহ। আর বিজেপি হচ্ছে গিয়ে এই যে শুভেন্দু অধিকারীর কথাগুলো শোনেন না, মাথা মোটা পাঠ্যারাম, এই পাঠ্যারামের যে মাথার মধ্যে শুধু গোবর আর গু, সাধারণ বুদ্ধিতে কথা বলতে পারে না, এইরকম শুভেন্দু অধিকারী মার্কা কিছু লোকের দল, অর্থাৎ নরেন্দ্র মোদীর দল, সেই দল হচ্ছে বিজেপি, যারা হচ্ছে কট্টরপন্থী, উগ্রপন্থী হিন্দুত্ববাদ নিয়ে বসে আছে। তারা কখনোই চাইবে না কোনো বাঙালি, কোনো মুসলমান তাদের উপর দিয়ে কিছু করুক। মাঝে যেটা একটা কথা বলে না, যে দিলে ভালো না দিলে খারাপ, এই মোদি হারামি হচ্ছে সেরকম। আওয়ামী লীগের আমলে বাংলাদেশটাকে এমন চুষেছে, ভারত পদ্মা মেঘনার জলসহ ইলিশ মাছ নিয়ে চলে যায়, ভারত বাংলাদেশের উপর দিয়ে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে করিডোর তৈরি করে, বিডিআর বিদ্রোহের সময় ছদ্মবেশী সেনা না পাঠিয়ে ভারত নিজেরাই এসে যুদ্ধ করে। এইরকম একটা দেশ হচ্ছে ইন্ডিয়া। আছে না গ্রামে একটা কথা বলে যে ঘেনায় তা না ছেড়ে, ও দেখবেন কোনো জায়গায় হাসি মুখে থাকে না। চীন সফরে গেলেও একই কথা, ডোনাল্ড ট্রাম্পের সাথে মিটিংয়ে গেলেও সে একই কথা, একদম চামচিকা মার্কা, মিসকা শয়তান। হাসিনার আমলে এই মোদি দেশটাকে চালার মতো চেলে যা নেওয়ার নিয়েছে, আর আজে বাজে যে অপদার্থগুলো সেগুলো এই দেশে রেখে গেছে। মনে আছে শেখ হাসিনা কি বলেছিল? ইন্ডিয়াকে আমরা যা দিয়েছি ইন্ডিয়া তা কোনোদিনও ভুলতে পারবে না। আসলেই তো ভুলতে পারতেছে না। পেতে অপ্রাপ্তির যে কামড়, সেটা সহ্য করতে পারতেছে না। আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন তো, এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আসতে না আসতেই আনসার বাহিনী বলে আমার এটা লাগবে, এই দল বলে এটা লাগবে, এনসিপি বলে এটা লাগবে, যত চাহিদা, যত পরিমাণ তাদের দাবি দেওয়া, সব এই সরকারের এই 1.5 বছরের মধ্যে। এতদিন কি ঘোড়ার ঘাস কেটেছিলি তোরা? এই গাদার বাচ্চাগুলা, তোরা এতদিন তোদের দাবি দেওয়ার ছিল। শেখ হাসিনার আমলে তোরা দাবি দেওয়া তো দূরে থাক, সাংবাদিকরা প্রশ্ন করার সময় বলতো মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি অনুমতি দেন তাহলে এইভাবে কথা বলতে পারে। তো যদি ব্যাপারটা এরকম ছিল, একটু তেলটা হাতের মধ্যে ঢেলে নিয়ে আসেন, আপনার সাথে এইভাবে কথা বল, এরকম একটা ব্যাপার ছিল। আর একটা আছে না যে চুল পাকা বান্দর, মাসুদ কামাল, এই চুল পাকা বান্দর আবার বলছে কি, আমি কেন বলছি, সেগুলো কিন্তু ভারতের দালাল। আপনি শুধু বয়কট ইন্ডিয়া করলে হবে না, কিন্তু বাংলাদেশকে দালাল মুক্ত করতে হবে। বাংলাদেশে কিন্তু ইন্ডিয়ার জেরক্স কপি দালাল আছে, এখানে ফটোকপি দালাল। এরা কি করবে জানেন? যে আছে না একটা কথা আছে না, যে মাদকাসক্ত সে হচ্ছে যে টাকার জন্য, জুয়ারিরা জুয়ার জন্য নাকি নিজের বউকে অন্য হাতে দিয়ে আসে। এই দালালগুলোর অবস্থা তাই। এরা দেশটাকে বিক্রি করে দেবে চোখ বন্ধ করে। হাসিনার আমলে কি হয়েছিল? দেশটাকে পারে তো অন্যের হাতে তুলে দেয়। হাসিনার সেই কথাটা মনে আছে, আমার চাই পাওয়ার, আমার আর কিচ্ছু চাই না, আমার চাই পাওয়ার, আমার চাই আসন। সে পাওয়ারের জন্য সবকিছু করতো। তার দেশটা গোল্লায় যাক, দেশের মানুষ গোল্লায় যাক। কিছু হারামি আছে এখন বলে কি আগেই ভালো ছিলাম। এরা জাতির শত্রু। কারণ কি, আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, হাসিনার আমলে অনেক ফান্ডামেন্টাল স্ট্রাকচার, যেমন আপনার মেট্রো রেল থেকে শুরু করে পদ্মা সেতু থেকে অনেক কিছু উন্নত হয়েছে, এটা আপনি মানতে হবে। কিন্তু এগুলো হয়েছে কিভাবে? 1 টাকার জিনিস 10 টাকা করে 9-6 করে টাকা লুটে দেশটাকে 12টা বাজিয়ে। আপনি শুনেছেন কোনোদিন যে যুদ্ধের পর থেকে আজ অব্দি কেন্দ্রীয় ব্যাংক লুট হয়, কেন্দ্রীয় ব্যাংক হ্যাক হয়? আমি অবাক হয়ে যাই কি জানেন, আমাদের পাঠ্যপুস্তকে আমাদের যে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, সেই আমলে হাসিনার আমলে আমাদের শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ছিল হিন্দু, নারায়ণ চন্দ্র কিছু একটা এরকম নাম ছিল, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। সে ছিল হিন্দু। এমন জায়গায় হিন্দু মানুষদের বসানো হয়েছিল যাদের সাথে
হিন্দুত্ববাদ, একটা তো বেসিক জ্ঞান থাকা দরকার মানুষের। হ্যাঁ, যেমন ধরেন ডক্টর মিজানুর রহমান আজহারিকে যদি ধর্মমন্ত্রী বানানো হয়, তাহলে মানুষ চোখ বন্ধ করে মেনে নেবে যে এই মানুষটার মধ্যে বিদ্যার কালি, আরবির কালি, অর্থাৎ এই ধর্ম সংক্রান্ত ব্যাপারের জ্ঞান আছে, তাকে মেনে নেওয়া যায়। এখন ধর্মমন্ত্রী যদি আসিফ নজরুলকে বানানো হয়, তাহলে কি মেনে নেবে? হ্যাঁ, মেনে নেবে কি চাপে ক্ষোভে জীবন বাঁচানোর তাগিদে জেল জরিমানা খাটার ভয়ে হয়তো মেনে নেবে, কিন্তু আসিফ নজরুলকে কখনো ধর্মমন্ত্রী হতে পারে? পারে না। এবার দেখেন বিগত বছরগুলোতে এই অযোগ্য মানুষগুলোকে রাষ্ট্রের এমন এমন জায়গায় বসানো হয়েছে যে মুরব্বীরা হাদি মরে যাওয়ার আগে, কদিন আগে মির্জা আব্বাস বলে কি, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এই মুরব্বীগুলা যারা মন্ত্রী হয়েছিল, তারা চাইতো ইয়াং জেনারেশন, যে ইয়াং ব্লাড, তারা জানি ওই আসনগুলো না পায়। মানে তারা চাইতো না কি করে একটা ইয়াং ছেলেকে। নাহিদ যখন ক্রীড়ামন্ত্রী হলো, তখন সবাই বললো পিচ্ছি বাচ্চাটাকে আর্মিরা স্যালুট দিচ্ছে, হাউ ক্যান ইট পসিবল? তোদের চুলকায় দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, সিরিয়াছে পাল, কি ধরবে হাল, আছে কার হিম্মত। হিম্মত কাদের থাকে? ইয়াং জেনারেশনের থাকে। দুর্গম গিরি কান্তান মরু দুস্তর পারাবার। আপনার তো গায়ে জ্বালা ধরে যাবে। এই জ্বালাটা কখনো মুরব্বীদের ধরবে না। এদের এক পা কবরে গেছে, এরা দেশ নিয়ে ভাববে না। এরা শুধু ভাববে ব্যাংক ব্যালেন্স করে কিভাবে কি করবে, তাদের নাতি পুতি ছেলে পেলেকে মানুষ করবে। তারা তাদের আসনের জন্য, আমার আসল কথা হচ্ছে তারা তাদের আসনের জন্য, মানে দালালগুলা তাদের নির্দিষ্ট আসনের জন্য, পাওয়ারের জন্য, এই যে ইয়াং ব্লাড, ইয়াং জেনারেশন, এই নতুন প্রজন্মের কাছে তারা কখনোই তাদের আসন ছেড়ে দিতে রাজি না। তার জন্য তারা যা কিছু করতে পারে, তারা মেরে ফেলতে পারে। হাদিকে মারসাম, মির্জা ফখরুল তো শেষ, ও জিনিস এক্সপায়ার ডেট হয়ে গেছে, মালের কোনো মেয়াদ নেই, মেয়াদ উত্তীর্ণ মাল এটা। এর জামাই সালমান মুক্তাদির সাথে টকশোতে বলে হাদি মারা গেছে, সালমান মুক্তাদি টাস করে বলে দিল হাদি মারা নেই, তাকে মেরে ফেলা হয়েছে। আপনি মারা গেছে আর মেরে ফেলা হয়েছে, আকাশ পাতাল ফারাক, সম্পূর্ণ ধারণায় চেঞ্জ করে দেওয়ার মতো দুটো শব্দ। কথা হচ্ছে আপনি ইন্ডিয়াকে বয়কট যে করবেন, তার আগে আপনার চারপাশের এই দালালগুলোকে দেখতে হবে না? আমি মানছি যে সরকারের আমলে সবকিছু গুছিয়ে উঠতে পারছে না, কেন পারছে না? শেখ হাসিনার আমলে বা বিগত যে কোনো সরকারের আমলে আপনারা এরকম করতে পারছেন? আপনারা এই মানুষটাকে স্থির হয়ে কিছু করতে দিচ্ছেন? কিছুই না। পুরো বাংলাদেশ ভাই, সভ্য জাতিকে মানুষ করা যায়। আমি সুইডেনে থাকি এতগুলো বছর, এখানে কখনো আমি মিছিল, মিটিং, হট্টগোল এগুলো দেখিনি। এখন কথা হচ্ছে আপনারা যদি ইন্ডিয়া বয়কট করতে চান, ইন্ডিয়া তো বয়কট করতেই হবে। আপনি মনে রাখবেন, আপনার ইন্ডিয়াকে ততটুকু ঘৃণা করবেন যতটুকু আপনি মুখে থুথুকেও করেন না। এন্টি ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি করতে হবে আপনাদেরকে। একটা দেশের কালচার গরুর প্রস্রাবটাকে এরকম মুঠো করে খাচ্ছে, গরুর গোবরটা গায়ে মাখাচ্ছে। হাউ ক্যান ইট পসিবল? কোনো কমন সেন্স এরকম করতে পারে কোনো ভালো মানুষ? তারা এখন মমতা নিয়ে মরছে। শুভেন্দু অধিকারীর ভাষণ হচ্ছে গিয়ে মমতা ব্যানার্জি মোল্লা ইউনুসের, আমাদের ইউনুসকে মোল্লা বলছে, মোল্লা ইউনুসের জেরক্স কপি। আরে শয়তানের বাচ্চা, তুই এখনো বুঝলি না? মমতা ব্যানার্জি ওখানে থেকে তোদের কাছে ডোজ দেয়, সেই ডোজই তোরা হজম কর। তোদের যে চিকেন নেক্স থেকে শুরু করে সবকিছু তোরা আগে সামলানোর চেষ্টা কর। তোদের চারিদিকে ঘোর বিপদ। তোরা এখনো ভুল জায়গায় আছিস। তোরা এখনো জানিস না এটা শেখ হাসিনা না, এটা বেগম খালেদা জিয়া না, ডক্টর মোহাম্মদ ইউনুস। ইন্টারন্যাশনালি তার যে ফেস ভ্যালু আছে তোরা এটা কল্পনা করতে পারবি না। তোরা যাই মনে করিস না। বাংলাদেশের একজন বলছিল, বিএনপির অনেক বেশি কথা বলে মুরব্বী, সে বলছিল এরকম নোবেল নাকি টাকা দিয়ে কিনতে পাওয়া যায়। তোর 14 গোষ্ঠীতে করে নোবেল আছে হারামি। তুই সারা জীবন করছিস আমলিগ, পরে হয়েছিস বেগম জিয়ার উপদেষ্টা। এই বুড়া বয়সে বিমৃত হয়েছে হারামের। আমার কি মনে হয় জানেন? আমার মনে হয় যে ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলার যে কাজগুলো করতো, মুরব্বী, ল্যাংড়া, ফ্যাতরা, এগুলোকে বাইরে সাফা করে ফেলতো, শুধু ইয়াং জেনারেশন রাখতো। বাংলাদেশ থেকে এইগুলো হচ্ছে আর একটাই, এগুলোকে সাফা করে ফেলে দেওয়া উচিত। দেশে বসে মাসুদ কামালের মতো লোকেরা পাকা পাকা কথা বলে। শেখ হাসিনার যদি একটা বিড়া আঙুল দেখাইতো, যেগুলোকে ধরে নিয়ে যে একটু ইচ্ছা মতো বাস করা দিত, কিন্তু না। কিন্তু সরকার প্রথমে আপনাদেরকে যেটা দিয়েছে সেটা হচ্ছে কি, কথা বলার স্বাধীনতা। তারপর আপনাদের এই 1.5 বছরের আমলে আপনাদের কি না পালন করা হলো। এদিকে ওয়াকার তার পিছনে লাগে, ওদিকে পুলিশ বাহিনী একসাথে হয় না, ওদিকে হবে কিভাবে? ইন্ডিয়ান দালাল, ইন্ডিয়ান লেসপেন্সার যতদিন আছে ততদিন তো এই দেশটাকে সাজানো সম্ভব না সহজে। হ্যাঁ, একটা ভাবে সম্ভব, সেটা হচ্ছে কি যদি দেশের মানুষ এক হয়, যেভাবে এখন হচ্ছে। জয় শাহ আইসিসি ঊর্ধ্বতন কর্মকর্তা, সে আইসিসির নিয়ন্ত্রক। আপনারা কিভাবে ভাবতে পারেন যে এরা আমাদের বিসিবির সব কথাগুলো মেনে নেবে? নেবে না তো। পাকিস্তানের মতো করতে হবে। হ্যাঁ, আসিফ নজরুল স্যার লোকটা সুবিধার না, মানে যেরকম ওনার কাছে আমরা আশা করেছিলাম উনি সেরকম করতে পারছে না। কিন্তু আপনি জিনিস খেয়াল করেছেন, এই জায়গাতে এসে সে, তারপর হচ্ছে গিয়ে ডক্টর ইউনুস, বুলবুল আহমেদ, সবাই মিলে একসাথে কি সুন্দর করে একটা স্মারকলিপি তৈরি করছে, যেটা আইসিসির কাছে সাবমিটেড করা হয়েছে। আইসিসি যদি বলে এমনভাবে বাংলাদেশ এখন মাথাচাড়া দিয়ে উঠছে দেশের জন্য, দেশের ভালোবাসার জন্য, এখানে মুস্তাফিজ জাস্ট এ সিম্বল, বাংলাদেশ অনর, ইন্ডিয়া খেলতে যাবে না, এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বিসিবি থেকে। যদি আমাদের পয়েন্ট কমে আসে সেজন্য হোক, কোনো সমস্যা নেই, কিন্তু জাতির সত্তা, জাতির মাথা অবনত করা যাবে না। শুধু ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করলেই হবে না, আমাদের ভিতরে যে দালালগুলো আছে এই দালালগুলো থেকে আপনারা সাবধান হবেন। প্রয়োজনে
দালালগুলোকে আইনের আওতায় তুলে দিবেন। যদি দালাল, এদেরকে দালাল বললে ভুল হবে, যারা দেশকে ছোট করে, দেশকে বিক্রি করে দিতে, দেশকে নিজের স্বার্থের জন্য নিলামে তুলতে পারে, এরা দেশদ্রোহী। আর দেশদ্রোহী তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। একজন মেসেঞ্জারে লিখছে যে আমি লিখছি বয়কট ইন্ডিয়া, সে লিখছে বয়কট বাংলাদেশ। আমি কি তাকে রিপ্লাই দিতে যাবো? কোনো দরকার নেই। তোর মনে হয়েছে তুই লেখ, তাকে ব্লক করে দিব না, তুই লেখ। এই শেষ বয়সে এসে মাসুদ কামাল বলে যে নির্বাচনের আগে সব উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা হবে। আরে শয়তানের বাচ্চা, তুই এতদিন কোথায় ছিলি? যখন পুলিশ প্রোটেকশন, সেনা প্রোটেকশনে এই দেশের যত অজন্মগুলো বেজন্মগুলো, এই দেশের বর্ডার ক্রস গুলো, তখন তুই কোথায় ছিলি? চুল পাকা বান্দর। এখন আসছে বড় বড় কথা বলতে। অমিত সাহা, শুভেন্দু, জয় সাহা, মোদি, ফোটাই গোনার টাইম নাই। কথা একটাই, বাংলাদেশ। এই দেশটাকে আমরা ধারণ করি, এই দেশটাকে আমরা লালন করি। কে কি হবে জানি না। সব নেতা গোতা গুন্ডা বদমাস টাকা পয়সা খেয়ে দেশটাকে শেষ করে দিয়ে বিদেশে গিয়ে দিব্যি আছে। দেশের সাধারণ মানুষ দিন আনে দিন খায়, কৃষক, শ্রমিক, প্রবাসী, তারা জানে যে দেশের প্রতি মায়া। আপনি কি কখনো দেখেছেন কোন নেতা আজ পর্যন্ত বিদেশে ইনকাম করে বাংলাদেশে টাকা নিয়ে আসছে? আনে নাই। এই প্রবাসীরা নিয়ে আসে। কৃষকেরা মাটি থেকে ফসল উৎপাদন করে টাকা উপার্জন করে। কোনো বিদেশিদের, কোনো মন্ত্রীদেরকে দেখছেন বিদেশে কিছু করে বাংলাদেশে নিয়ে এসে রাজনীতি করতে? কেউ করে না। এরা বাংলাদেশের রাজনীতি করেই হচ্ছে কি, এদের কিছু করার ক্ষমতা নেই, আকর্মার ঢেকি রাজনীতি করে কিছু কামাবে, মাল কামে বিদেশে চলে যাবে। এই ভিডিওটা আপনার জায়গা থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। সবাই জানুক ইন্ডিয়া কখনোই বাংলাদেশের বন্ধু না, ইন্ডিয়া সবসময় বাংলাদেশের শত্রু। আর তার থেকে বড় শত্রু হচ্ছে ইন্ডিয়ান লেসপেন্সার, দালাল। এগুলোকে চিহ্নিত করুন, এগুলোকে শাস্তির আওতায় আনুন, এগুলোকে অ্যাভয়েড করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।